রেডি? আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিসিএস প্রার্থী, চাকরি প্রত্যাশী। বিসিএস এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। কিছুক্ষণের মধ্যে আমরা একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। ব্যাকরণের একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন প্লিজ। ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। মার্কার, মার্কার, মার্কার। এটা চলবে না? চালু হয়নি তো? এর আগে কি শুরু হয়েছিল? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা বিসিএস পরীক্ষা দিতে চাচ্ছেন, বিসিএস সহ সকল সকল প্রকার সরকারি চাকরি প্রত্যাশী সবাইকে বিসিএস কনফিডেন্স এর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আমরা যাচ্ছি, যেখান থেকে বিসিএস প্রিলিতে কোশ্চেন হয় এবং সকল চাকরির পরীক্ষা এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। আপনারা বুঝতেই পারছেন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। ক্লাসটি বোঝার জন্য, ক্লাসটি পরিপূর্ণরূপে আত্মস্থ করার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি আজকের এই ক্লাসটি থেকে আপনি, এমনও হতে পারে যে ১টি-২টি কোশ্চেন কমন পেয়ে যাচ্ছেন। আবার ১টি-২টি কোশ্চেনের কারণেই, উত্তর পারার কারণেই কিন্তু আপনার একটি চাকরি হয়ে যেতে পারে। আর একটি প্রশ্নের উত্তর না জানার কারণেই আপনি বাদও পড়তে পারেন। এজন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। খাতা কলম নিয়ে রেডি থাকুন। যখন আমি আপনাদের কথা বলবো, তখন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যখন লিখতে বলবো, তখন আপনারা শুদ্ধ করে লিখবেন। শুরু করছি ব্যাকরণের ১ নম্বর লেকচার। লেখেন সবাই ব্যাকরণ। এই যে ব্যাকরণ শব্দটা আমরা লিখলাম, তাই না? ব্যাকরণ। এখান থেকে কিন্তু একটি কোশ্চেন এসে যেতে পারে। এই ব্যাকরণ, ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে, বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাই কি? বি আ ক্রি যোগ অন। বিশ্লেষণ করলে আমরা পাই বি আ ক্রি অন। ব্যাকরণের এই যে ব্যাকরণ শব্দটি এসেছে কোথা থেকে? ব্যাকরণ শব্দটি কোথা থেকে এসেছে? ব্যাকরণ শব্দটি তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ। ব্যাকরণের নিয়মটাও কিন্তু এসেছে সংস্কৃত ভাষা থেকে। তো এই ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় দেখেন, ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়, ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়, ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ৪টি। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় ৪টি। ১, ২, ৩, ৪। লেখেন সবাই।
ধ্বনিতত্ত্ব, ২ নম্বর হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, ৩ বাক্যতত্ত্ব বা পদক্রম, ৪ নম্বর হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব। ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ৪ টি। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। ব্যাকরণ থেকে যদি প্রশ্ন হয়, যেকোনো চাকরির পরীক্ষায় যখন প্রশ্ন করবেন, যিনি প্রশ্ন করবেন তিনি হয় ধ্বনিতত্ত্ব থেকে করবেন, না হলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব থেকে করবেন, নাহলে বাক্যতত্ত্ব, পদক্রম। অর্থাৎ এখান থেকে পুরো ব্যাকরণটাই কিন্তু ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম এবং অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে বলা হয় ফোনোলজি, শব্দতত্ত্বকে ইংরেজিতে বলা হয় মরফোলজি, বাক্যতত্ত্ব বা পদক্রমকে ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স, অর্থতত্ত্বকে ইংরেজিতে বলা হয় সেমেন্টিক্স। অর্থাৎ ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স অ্যান্ড সেমেন্টিক্স। এই হচ্ছে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়। ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয় কি? সেটাও জানা দরকার। অপ্রধান আলোচ্য বিষয়। অপ্রধান, অপ্রধান, অপ্রধান আলোচ্য বিষয়। ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয় ছন্দ, অলংকার, অলংকার, অভিধান তত্ত্ব। অভিধান তত্ত্ব। ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয় ছন্দ, অলংকার, অভিধান তত্ত্ব। আমি আশা করি আজকের এই ক্লাস থেকে আপনারা হিউজ তথ্য পাবেন এবং ব্যাকরণের একটা ক্লাস তো, ব্যাকরণ কিন্তু ওয়ান কাইন্ড অফ সায়েন্টিফিক। এটা এক ধরনের, এটাকে আমরা বলতে পারি কি, এখন কিন্তু ভাষা তত্ত্ব বলা হয় না, ভাষা বিজ্ঞান। ব্যাকরণ পুরোটাই সায়েন্টিফিক। এটা সবই কিন্তু যৌক্তিক। ব্যাকরণের, ব্যাকরণ পড়ানোর নির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট ভাব, নির্দিষ্ট ভাষা এবং সুনির্দিষ্ট যে তথ্য, সেগুলো সবই কিন্তু আ বৈজ্ঞানিক, সায়েন্টিফিক। এজন্য আমি যতগুলো তথ্য আপনাদেরকে দেব সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে এতক্ষণে আমি যে কথাগুলো বলেছি, এখান থেকে প্রশ্ন হয়ে যেতে পারে যে ব্যাকরণের প্রধান অপ্রধান আলোচ্য বিষয় কোনটি? লেখা থাকলো ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, দিয়ে দিল ছন্দ। তাহলে অপ্রধান আলোচ্য বিষয় ছন্দ। আবার ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কোনটি? এই ৩ টে একটা দিল, আরেকটাতে অপশন দিয়ে দিল পদক্রম। ঠিক আছে? এভাবে এখান থেকে প্রশ্ন হতে পারে। এনিওয়ে, আমরা ১ম এই ব্যাকরণের ধ্বনিতত্ত্বের ৩ টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ৩ টি বিষয় নিয়ে। সেটা হচ্ছে ধ্বনি, বর্ণ এবং অক্ষর। ধ্বনি, বর্ণ এবং অক্ষর। ধ্বনি, বর্ণ এবং অক্ষর সম্পর্কে অধিকাংশ শিক্ষার্থীর পরিষ্কার ধারণা নেই। যারা বিসিএস পরীক্ষা দিবে বা অন্যান্য চাকরির পরীক্ষা দিবে, আমি যেখানেই ঢাকা সহ যেখানে ক্লাস নিতে যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে অক্ষর সম্পর্কে কারো কিন্তু পরিষ্কার ধারণা নেই। ডেফিনিশনটা সঠিকভাবে দিতে পারছে না। কোথাও, কোথাও যদি বলি ধ্বনি, বর্ণ, ধ্বনি কি? বলে ক, খ, গ, ঘ, ঙ। বর্ণ কি? চ, ছ, বর্গীয়, জ, ঝ, ঞ। তাহলে অক্ষর কি? ট, ঠ, ড, ঢ, ম, ণ। খুব সহজ। ঠিক আছে? আসলে আ বিষয়টি এমন নয়। যা ধ্বনি তা বর্ণ না। যা বর্ণ তা ধ্বনি নয়। আবার যা অক্ষর তা বর্ণ বা ধ্বনি নয়। এর সম্পূর্ণ ভিন্নতা। ধ্বনি একরকম, বর্ণ আরেক জিনিস এবং অক্ষর আরেক জিনিস। ধ্বনি কি? এই যে আমি মার্কার দিয়ে বোর্ডে একটা টোকা দিলাম। এটা শব্দ হলো। দিস ইজ সাউন্ড। একে আমরা ধ্বনি বলতে পারি। কিন্তু ব্যাকরণের ভাষায় কিন্তু ধ্বনি নয়। তাহলে ব্যাকরণের ভাষায় ধ্বনি কি? আপনারা জিজ্ঞেস করতে পারেন, স্যার ব্যাকরণের ভাষায় ধ্বনি কি? ব্যাকরণের ভাষায় যদি ধ্বনি আপনি সংজ্ঞা দেন যে বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করা হয় তাই ধ্বনি। নো, বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করা হয় তাই ধ্বনি তা বললে হবে না। মানুষ কথা এখানে মেনশন করতে হবে। মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ করে তাকে বলে হচ্ছে ধ্বনি। লিখে নেন সবাই। যারা আপনারা লাইভে আছেন
লিখে নেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটি আপনি ১ম থেকে শেষ পর্যন্ত যদি করেন, আমি আলহামদুলিল্লাহ বলে একটা কথা বলি যে আপনাকে যে কেউ আর এই ধ্বনিতত্ত্ব পড়াতে পারবে না। করে এসে পড়াতে হবে। এবং আজকের ক্লাস থেকে ৫টা অবজেক্টিভ আপনি নিজে তৈরি করতে পারবেন। যদি টানা ১ ঘন্টা আপনি ক্লাস করেন। এজন্য ক্লাস থেকে কোনভাবেই আপনারা যাবেন না। ১ম থেকে শেষ পর্যন্ত আ ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে করবেন। এবং আমি রিকোয়েস্ট করব আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ক্লাসটি এই মুহূর্তে করছেন, তারা খাতা কলম নিয়ে খাতা কলম নিয়ে আপনারা বসেন এবং সিরিয়াসলি ক্লাসটি করেন। তাহলে ধ্বনি আমি বলছিলাম, যে ধ্বনি যদি বলি বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করা হয় তাই ধ্বনি না, তা হবে না। ডেফিনিশনটা হবে হবে কি? সঠিক ডেফিনিশন হচ্ছে মানুষ তার বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ করে তাকে ধ্বনি বলে। কেন মানুষ কথাটি বললাম? তাহলে কুকুরের ঘেউ, ঘেউ শব্দ এটা কি? এটাও তো বাকযন্ত্রের সাহায্যে আছে। কুকুরের তো বাকযন্ত্র আছে। তাহলে সেটি ধ্বনি নয়। পাখির কিচিরমিচির ডাক সেটিও ধ্বনি নয়। গাড়ির টুংটাং শব্দ আসছে বাইরে থেকে এটিও কি নয়? ধ্বনি নয়। ব্যাকরণের ভাষায় ধ্বনি নয়। হতে পারে সেটা সাউন্ড, হতে পারে সেটা ধ্বনি বলতে পারেন। কিন্তু ব্যাকরণের ভাষায় ধ্বনি হতে হলে মানুষের বাকযন্ত্রের সাহায্য করতে হবে। বাকযন্ত্র কি? বাকযন্ত্র। এই যে দেখেন, দেখেন সবাই বাকযন্ত্র, বাকযন্ত্র। এই বিশ্লেষণ করলে কি পাই? আমরা বিশ্লেষণ করলে এটা পাই হচ্ছে বাক যোগ যন্ত্র, বাকযন্ত্র। বাক শব্দের অর্থ কি বলেন তো? বাক শব্দের অর্থ হলো কথা। তাহলে বাকযন্ত্র মানে কি? কথা বলার যন্ত্র। লিখে নেন। খাতার মধ্যে সুন্দর করে লিখে নেন। এই বাকযন্ত্র মানে হচ্ছে কথা বলার যন্ত্র। এই কথা বলার যন্ত্র আমাদের মধ্যে যন্ত্র আছে। মানুষ যে কথা বলে তার মধ্যে একটা যন্ত্র আছে। সেই যন্ত্রে আমরা যে কথা বলি, সেই কথা বলার যন্ত্র স্টার্টিং পয়েন্ট কোথায়? স্টার্টিং পয়েন্ট এই যে দেখেন। ১ নম্বর হচ্ছে ফুসফুস। ফুসফুস, ২ টা ফুসফুস, ফুসফুস। এবার এই যে লেখেন গলনালী, গলনালী, গলনালী। স্টার্টিং মানে ফুসফুসের পরেই হচ্ছে যদি ফুসফুস আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা কথা বলতে পারবো না। ফুসফুসে কোনো সমস্যা থাকলে কথা বলতে পারবো না। কত সায়েন্টিফিক বিষয় দেখেন। একদম আমাদেরকে সবাই লক্ষ্য করেন বলো এই যে আমি বললাম না বাকযন্ত্র, বাকযন্ত্রের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই যে এখানে ফুসফুস আছে। এখান থেকে এই পর্যন্ত নাকের ডগা পর্যন্ত। এর উপরে নাই কিন্তু। ফুসফুস থেকে নাকের ডগা পর্যন্ত এর মধ্যে বাকযন্ত্র আছে সেগুলো কি? ফুসফুস গলনালী। এবার জিহ্বা, বর্গীয় জ রস্যই হ বয়কারের শুদ্ধ উচ্চারণ জিহ্বা বলবেন। আলজিহ্বা, আলজিহ্বা, আলজিহ্বা। ঠিক আছে? আলজিহ্বা, গণ গলনালী, জিহ্বা, আলজিহ্বা, গলনালী। শক্ত তালু, শক্ত তালু আছে উপরে, শক্ত তালু। আর কি আছে? নরম তালু, নরম তালু। শক্ত তালু, নরম তালু। এবার এই যে লেখেন দন্ত, দন্ত সব বাকযন্ত্র দন্ত, দন্ত লেখেন। দন্ত। এবার হচ্ছে চোয়াল, চোয়াল। মূর্ধা বোঝেন না? মূর্ধা দাঁতের যে অংশটুকু মাংসের মধ্যে থাকে সেটা কিন্তু মূর্ধা, মূর্ধা। নাসিকা লেখেন, নাসিকা, নাসিকা। ফুসফুস, গলনালী, জিহ্বা, আলজিহ্বা, গলনালী, শক্ত তালু, নরম তালু, দন্ত, চোয়াল, মূর্ধা, নাসিকা। ওষ্ঠ লিখবেন না? ওষ্ঠ, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। এগুলো দিয়ে আমরা কথা বলি। আমরা যে কথা বলি দেখেন কত সায়েন্টিফিক। আমরা চোখ দিয়ে দেখছি বা আমরা যে কথা বলছি ১০ সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা এত কিছু আমাদের এই বাকযন্ত্রগুলো কিন্তু কাজ করছে। একদম ফুসফুস হচ্ছে এই স্টার্টিং পয়েন্ট। এই ফুসফুস থেকে শুরু করে মনে রাখবেন যে এই যে বাকযন্ত্র হচ্ছে এই ফুসফুস থেকে এই নাসিকা পর্যন্ত। ঠিক আছে? এগুলো, এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে কি? বাকযন্ত্র, কথা বলার যন্ত্র। এখান থেকে কিভাবে প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে নিচের কোনটি বাকযন্ত্র অথবা নিচের কোনটি বাকযন্ত্র নয়? যেমন দিয়ে দিল নাসিকা, ওষ্ঠ, মূর্ধা অপশন ৩ টা। আরেকটা অপশন ঢুকিয়ে দিল কর্ণ।
কিন্তু কর্ণ এটি কিন্তু বাকযন্ত্র নয়, এটি শ্রবণ যন্ত্র। ঠিক আছে? এভাবে কনফিউজড করতে পারে। নিচের কোনটি বাকযন্ত্র, নিচের কোনটি বাকযন্ত্র নয়? এভাবে প্রশ্ন হতে পারে। আর এগুলোর অর্থ তো সব বলেই দিলাম আপনাদের, বলেই দিলাম। ওষ্ঠ মানে ঠোঁট, আর মূর্ধা মানে হচ্ছে মূর্ধার ইংরেজি শব্দটা হচ্ছে রুট। রুট দ্যাট মিনস রুট হচ্ছে মূর্ধা। দাঁতের যে অংশটুকু মাংসের মধ্যে থাকে, আপনারা এটাকে মুসলা বলেন বা আঞ্চলিক ভাষায়। ঠিক আছে? এই যে, এই হলো বাকযন্ত্র, বাকযন্ত্র। এখন আমরা তো এতক্ষণ ধ্বনি শিখলাম। তাহলে বর্ণটা কি? দেখেন, আরো সায়েন্টিফিক। আজকে শিখে নেন। বর্ণ, বর্ণ। অ ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের ব্যাপার। বর্ণ কি? সেটা আমি বলব। এতক্ষণ কিন্তু আমি বলেছি ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের বিষয়। তাহলে বর্ণ কিসের বিষয় তা বলবে, একটু অপেক্ষা করতে হবে। তার আগে বর্ণ কি? বর্ণের ডেফিনিশন দিলেও এখনো পর্যন্ত আমাদের দেশে 99% স্টুডেন্টকে বোঝাতে সক্ষম হননি শিক্ষকরা যে বর্ণ। বর্ণের প্রথম কথা হচ্ছে দৃষ্টিশক্তির সাথে সম্পর্কিত। যার দৃষ্টি আছে তার বর্ণ আছে। এটাও ওয়ান কাইন্ড অফ বর্ণ। এই যে আমার হাতে একটা মার্কার দেখতে পাচ্ছেন, ব্ল্যাক, কালো। এটা একটা বর্ণ। বর্ণ মানে যে আমরা শুধু ওই যে লিখছি অ, এগুলো তা কিন্তু নয়। এটা একটা কি? এটা একটা নির্দেশ করছে, আমার ব্রেইনকে নির্দেশ করছে। এটা দেখলে বলতে হবে তোমাকে মার্কার বা কলম। তাহলে বর্ণ হচ্ছে বর্ণের এ পর্যন্ত যতগুলো ডেফিনিশন আছে, ডেফিনিশন আমরা পেয়েছি। তার মধ্যে একটা চমৎকার ডেফিনিশন আপনাদেরকে বলবো ৩ টি শব্দ। বর্ণ হচ্ছে ধ্বনি, নির্দেশক, প্রতীক। ডেফিনিশন। বর্ণ হচ্ছে কি? ধ্বনি, নির্দেশক, প্রতীক। এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করে বলতে চাই, তাহলে বলতে পারি ধ্বনির লিখিত রূপকে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। লিখে নেন। এটি কিন্তু বিসিএস পরীক্ষায় এসেছে যে বর্ণ কি? এখানে যে অপশন গুলো ছিল এই ১, ২, ৩ তিনটি শব্দের ডেফিনেশনটা ছিল। যে বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। কথা বোঝাতে পেরেছি আপনাদের? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস বলেন। আপনারা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে সবাই বলেন ইয়েস বুঝতে পারছি। যদি বুঝতে পারেন পড়াশোনা কিন্তু জমে উঠেছে। আজকের ব্যাকরণের এই ক্লাস, এটা হচ্ছে একটা ফাউন্ডেশন ক্লাস। ধ্বনি, বর্ণ, অক্ষর সম্পর্কে যদি কারো পরিষ্কার ধারণা না থাকে তাহলে ব্যাকরণ পড়ে তার কোনো লাভ নেই। আমি বলব ব্যাকরণ সে বুঝে না। ঠিক আছে? যে কারণে আজকে ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে বর্ণের ডেফিনিশন দিলাম। বর্ণ হচ্ছে, এবার বলি। এর আগে আপনাদের একটা তথ্য আমি দিয়েছি। তথ্য দেওয়ার পরে একটা কথা বলেছি। আরেকটা তথ্য দিয়েছি সেটা হচ্ছে ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের ব্যাপার। তাহলে বর্ণটা কি? বর্ণ বর্ণটা হচ্ছে দৃষ্টিশক্তির ব্যাপার বা শ্রবণ যন্ত্রের ব্যাপার। দৃষ্টিশক্তি এবং শ্রবণ যন্ত্র এই দুটির বিষয় হচ্ছে, এই দুটোই মূলত বর্ণের বিষয়। তাহলে আমি উদাহরণ দেই। আমরা এখানে এখানে একটা চিহ্ন দেয়া হয়েছে। তার মানে আমাদের ব্রেইন কি খবর দিচ্ছে আমাকে দেখলে অ একটা সাউন্ড করতে হবে, বলতে হবে। তার মানে হচ্ছে কি দুটো বিষয়। যতক্ষণ দেখছি ব্রেইনকে খবর দিচ্ছে এই এটা কেমন খবর দিচ্ছে ততক্ষণ বর্ণ। কিন্তু যখনই আমার বাকযন্ত্র কাজ করে বলে ফেললো তখন সেটা ধ্বনি হয়ে গেল। আমরা ক যতক্ষণ ব্রেন চিন্তা করছে এটা দেখে ততক্ষণ এটা বর্ণ। ব্রেন দেখে চিন্তা করছে আর দৃষ্টিশক্তি দেখছে। ব্রেনের সাথে দৃষ্টিশক্তির সম্পর্ক। ব্রেনকে খবর দিচ্ছে দেখো। যতক্ষণ পর্যন্ত আমরা দেখছি ততক্ষণ পর্যন্ত এটা বর্ণ। যখনই বলে ফেললাম ক তাহলে তখনই ধ্বনি হয়ে গেল। বুঝবেন কিন্তু কথাটা। এবার খ লিখলাম। ওই একই কথা। আমাদেরকে যে যদি ১ম এ শেখানো হতো, এইটাকে দেখলে ক বলতে হবে আর একটা দেখলে খ বলতে হবে। তাহলে কিন্তু তাই আমরা করতাম। তাই না? আবার দেখেন
শুধু বাংলা নয়, পৃথিবীর ভাষার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। পৃথিবীর যত ভাষা আছে, যতক্ষণ চোখ দেখতে পাচ্ছে, ব্রেইনকে খবর দিচ্ছে, চুপ করে দেখছি, ততক্ষণ এটা বর্ণ। এ এরা ধ্বনি হয়ে গেল। বা বি ধ্বনি হয়ে গেল। ঠিক আছে? আবার আমরা আবিতে একটা বর্ণ লিখলাম। যতক্ষণ ব্রেইন খবর দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, চোখ ব্রেইনকে খবর দিচ্ছে। চোখ কিন্তু ব্রেইনকে খবর দেয়। চোখ কিন্তু আগে, তারপর ব্রেইন। আগে ব্রেইন, তারপর কিন্তু চোখ নয়। আমি যদি চোখ বন্ধ করি তাহলে ব্রেইনকে খবর দিতে পারব না। কারণ এটা আমি দেখি নাই। তাহলে বলেন আগে চোখ না আগে ব্রেইন? আগে কিন্তু চোখ, আগে দৃষ্টিশক্তি, তারপরে ব্রেইন কাজ করে। আমি ১ম এই বলেছি ব্যাকরণের ক্লাস কিন্তু 99% নয়। 100% এটা একটা সায়েন্টিফিক একটা কথা। ঠিক আছে? এটা এটা one kind of science. জিম। যখন আমরা উচ্চারণ করছি জিম, তখন এটা হয়ে গেল হচ্ছে ধরি। সিনটা কেমন হয়ে গেল? সিনটা একটু সুন্দর করে লিখি। সিন, সিন। যতক্ষণ দেখতে পাচ্ছি ব্রেন কে যতক্ষণ দৃষ্টিশক্তি খবর দিচ্ছে ততক্ষণ বর্ণ। বললাম সিন, তাহলে এটা হয়ে গেল ধ্বনি। বুঝেন কিন্তু। এই হচ্ছে এই ধ্বনি আর বর্ণের মধ্যে পার্থক্য না জানার কারণে আজকে ব্যাকরণ নিয়ে মারামারি করছে, গন্ডগোল করছে। নাসিক্য ধ্বনি ৫ টি না ৩ টি নিয়ে মারামারি করছে। সহজ উত্তর আছে কিন্তু। তো উনারা অনেক বেশি জানে। আমি বলছি না উনারা ব্যাকরণ জানেন না। আমি বলছি না উনারা ব্যাকরণ বোঝেন না। কিন্তু স্টুডেন্টের কাছে কিন্তু সমাধানটা দিতে পারছেন না। আজকে নাসিক্য ধ্বনি ৩ টি না ৫ টি তা নিয়ে মারামারি করছে। নাকি ৬ টি হবে নাকি ৭ টি হবে? ৫ টি যদি বলি তারও যুক্তি আছে। ৭ টি যদি বলি তার যুক্তি আছে, এক ভাবে বলতে হবে। ৩ টি যদি বলি তারও যুক্তি আছে। ৩ টাই রাইট। ৩ ভাবে বলতে পারবো আমরা। এবং প্রশ্নের উপরে নির্ভর করছে সেটা ৩ টা হবে, না ৭ টি হবে, না ৫ টি হবে, না ৩ টি হবে। সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করছে। এনিওয়ে, আমি সামনের দিকে আগাবো। আমি ধ্বনি আর বর্ণ নিয়ে কথা বলছিলাম এতক্ষণ। যদি এখনই আপনাদের বলি, অক্ষর কাকে বলে বলেন তো? আমি জানি আজকে আমার সঙ্গে লাইভে যারা ক্লাসে আছেন, কেউ উত্তর দিতে পারবেন কিনা আমি জানি না। তবে আমি ১৮ বছরে কয়েক লক্ষ স্টুডেন্টকে পড়িয়েছি। এখনো পর্যন্ত কেউ অক্ষর সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে পারেনি। হ্যাঁ, যাদের আমি শিখিয়েছি তারা পারবে। তারা আরেকজনকে শিখাতে পারবে। দণ্ড প্রতাপের সাথে শিখাতে পারবে। এনিওয়ে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা? একটু কমেন্ট করেন শুনতে পাচ্ছেন কিনা? থাকেন, থাকেন, ক্লাসে থাকেন। সরি। এবার আমরা অক্ষর সম্পর্কে ধারণা নেব। এই যে অক্ষর, তাই না? অক্ষর। অক্ষর কি? বর্ণই কি অক্ষর? ধ্বনি কি অক্ষর? নো। অক্ষরের সবচেয়ে ভালো ডেফিনিশনটা আজকে লিখে নেন এবং এটার এই ডেফিনিশন থেকে যদি একটি শব্দ বাদ দেন তাহলে ওই ডেফিনিশনটা শুদ্ধ হবে না। লেখেন, স্বল্পতম প্রয়াসে স্বল্পতম প্রয়াসে প্রয়াসে শব্দের যতটুকু অংশ একসঙ্গে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। স্বল্পতম প্রয়াসে শব্দের যতটুকু অংশ একসঙ্গে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। লিখে রাখবেন। এই অক্ষর হচ্ছে ২ প্রকার। কিন্তু আপনারা বোঝেননি। যতক্ষণ আমি না বোঝাবো
১ নম্বরে লিখবেন হচ্ছে মুক্তাক্ষর। মুক্তাক্ষর, ২ হচ্ছে বদ্ধাক্ষর। এই যে মুক্তাক্ষর, বদ্ধাক্ষর। মুক্তাক্ষরের ডেফিনিশনটা কি লিখবেন? যে অক্ষর উচ্চারণে কোনো বাধা পায় না, সহজ। আর বদ্ধাক্ষরের ডেফিনিশনটা কি লিখবেন? যে অক্ষর উচ্চারণে বাধা পায়। আর এই যে একটা চিহ্ন দিলাম না? এই চিহ্নটা মুক্তাক্ষরের জন্য ব্যবহার করা হয়। এই যে একটা চিহ্ন দিলাম না? এটা বদ্ধাক্ষরের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে আমরা অক্ষর কাকে বলে তা জানলাম। এরপর মুক্তাক্ষর ২ প্রকার, মুক্তাক্ষর, বদ্ধাক্ষর কাকে বলে তাও জানলাম। চিহ্নটাও শিখলাম। এখন বাস্তবে আমরা যাব। বাস্তবে আমরা যাব। যেমন আপনাদের আগে একটা ক্যালকুলেশন দিই। এটা হচ্ছে ৫। আপনাকে যদি বলি ২৫ কে ৫ দিয়ে ভাগ দেন তো। তাহলে কি আপনি ৩ বার দিবেন? না ৪ বার দিবেন? না ৫ বার দিবেন না ৬ বার? অবশ্যই ৪ বার দিলে আরেকবার দিতে হবে। অর্থাৎ একটি সংখ্যাকে যখন আমরা ভাগ করি, তখন সর্বোচ্চ কত ভাগে ভাগ করা যায়? এটাই তো আমরা করি। একটি শব্দের ক্ষেত্রেও কিন্তু তাই। যদি বলি সোমবার, সোমবার আপনি বলতে পারেন স, ম, ব, র ৪ টি অক্ষর আছে। কেউ বলতে পারবে বলতে পারে আবার যে দন্ত স, ম, ব, র এই ৪ টা। আবার আকার আছে, ওকার আছে ৬ টা। আসলে অক্ষর নির্ণয় করার ক্ষেত্রে উচ্চারণটা প্রধান। আমরা সোমবারকে কয়বার উচ্চারণ করি? সোমবার। ২ বার উচ্চারণ করছি। সুতরাং এখানে ২ টি অক্ষর আছে। সোমবার। এখন যদি বলেন যে স্যার এখানে ৪ টি না, হবে না। আমরা কি বলি ১২? তা তো বলি না। আমরা বলি সোমবার ২ টি অক্ষর আছে। হরতাল। এখানে কয়টি হরতাল। কয়টি অক্ষর আছে? ২ টি অক্ষর আছে। আমরা কি বলি সমবার, হরতাল? তা বলছি না। তাহলে সোমবার, হরতাল। এখানে ৪ টি অক্ষর আছে। বিশেষ পরীক্ষায় আসছে বন্ধনে কয়টি অক্ষর আছে? বন্ধন। বন্ধনে কয়টি অক্ষর আছে? বন্ধন। ২ টি অক্ষর আছে। কিন্তু আমরা ২ বার উচ্চারণ করছি। তাহলে একটি ধ্বনি আরেকটি ধ্বনির উপর যে যখন বাধা দেয়, তখন সেটা বদ্ধাক্ষর হয়। যেমন রাজশাহীর মধ্যে কয়টি অক্ষর আছে? আমরা একটু দেখি। রাজশাহী, রাজশাহীর মধ্যে কয়টি অক্ষর আছে? রাজ, সা, হি ৩ টা অক্ষর আছে। ১ম টা বদ্ধাক্ষর। কেন? র বর্গীয় জ এর উপরে যে ধাক্কা দিচ্ছি। রাজ, সা, হি বাধা নেই। তার মানে এখানে মোট ৩ টি অক্ষর আছে। ১ম টা বদ্ধাক্ষর, পরের দুটি হচ্ছে মুক্তাক্ষর। তাহলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়টি অক্ষর আছে? বিশ্ব বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়টি অক্ষর আছে? বিশ, শো, বিদ, দা, লয়। ২০ বাধা পাচ্ছে এজন্য বদ্ধাক্ষর। এজন্য এই যে চিহ্নটা ব্যবহার করেছি। বিশ, শো, বিদ, দা, লয়। কয়টি অক্ষর আছে? ৫ টি অক্ষর আছে এখানে। অক্ষরের মধ্যে কয়টি অক্ষর আছে? অক্ষর। অক্ষরের মধ্যে ২ টি অক্ষর আছে। মুক্তাক্ষরের মধ্যে কয়টি অক্ষর আছে? মুক্তাক্ষর ৩ টা অক্ষর আছে। বদ্ধাক্ষর স্বল, প, প, ম, ক্র, আ, সে শব্দের জ, ও, টু, পু অংশ একসঙ্গে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। তাই না? তাহলে এভাবে আমরা অক্ষর নির্ণয় করব। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন অক্ষর কাকে বলে। আমি আরো ২ একটা উদাহরণ দিই। যেমন খুলনা, খুলনা, বরিশাল, ব খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ময়মনসিংহ, কুমিল্লা, কুমিল্লা, নীলক্ষেত, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, নীলক্ষেত। ঠিক আছে? এইভাবে আপনারা অক্ষর নির্ণয় করবেন। তাহলে বুঝতে পেরেছেন? একটি শব্দ কিন্তু একটি অক্ষর হতে পারে। যেমন নাক, তাই না? তো নয়কার ক নাক। নাকে কয়টি অক্ষর আছে? একটি। একবার উচ্চারণ আমরা করছি। দাঁত। এখানে কয়টি অক্ষর আছে? ২ টি অক্ষর আছে। এই ১ টি অক্ষর আছে। দাঁত। মুখ। এখানে কয়টি অক্ষর আছে? মুখ। মুখ। এখানে একটি অক্ষর আছে। মুখ। কিন্তু যদি বলি গলা তাহলে এই ২ টি অক্ষর লা। চার মধ্যে কয়টি অক্ষর আছে? ১ টি অক্ষর আছে। চালের মধ্যে কয়টি অক্ষর আছে? ১ টি অক্ষর আছে। ডালের মধ্যে কয়টি অক্ষর আছে? ১ টি অক্ষর। ভয়কার ল।
ভালো। ভালোর মধ্যে কয়টি অক্ষর আছে? ভালো। ঠিক আছে? এইভাবে অক্ষর নির্ণয় করতে হবে। নিশ্চয়ই আমরা বোঝাতে পেরেছি। আপনারা বুঝতে পেরেছেন ধ্বনি, বর্ণ আর অক্ষরের মধ্যে তফাৎটা কোথায়? ঠিক আছে? এবার আমরা প্রবেশ করব এবার আমরা প্রবেশ করব স্বরধ্বনি, স্বরবর্ণ। বর্ণ মোট কতটি? এটাও জানা দরকার। স্বরবর্ণ আছে, স্বরবর্ণ, স্বরবর্ণ হচ্ছে টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণ ৩, ৯, ৩৯ টি। তাহলে মোট কতটি হলো? মোট হচ্ছে ৫০ টি। এটা একটা তথ্য যে স্বরবর্ণ কতটি? ১১ টি। ব্যঞ্জন বর্ণ কতটি? ৩৯ টি। তাহলে মোট বর্ণ কতটি? ৫০ টি। ঠিক আছে? এবার আপনারা যে যেখানে আছেন খাতার মধ্যে এই যে খাতার মধ্যে আ আমি যেভাবে বোর্ডে লিখব স্বরবর্ণগুলো এভাবে লেখেন। লেখেন সবাই। স্বরে অ, স্বরে আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, ঋ, এ, ঐ, ও, ঔ। সবাই লেখেন তো। ১১ টি বর্ণ সবাই লেখেন খাতার মধ্যে। এটা হচ্ছে এখানে অনেকগুলো তথ্য আছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখান থেকে কিন্তু অসংখ্যবার বিসিএস, পিএ সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। এই যে আমি যে এখানে ১১ টি বর্ণ লিখছি, পাশে লিখি। আপনারা লেখেন স্বরে অ, তাই না? স্বরে আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, দীর্ঘ উ, ঋ, এ, ঐ, ঔ। তাই না? এই যে ১১ টি এগুলো হচ্ছে স্বরবর্ণের পূর্ণ রূপ। এগুলো কিন্তু স্বরবর্ণের পূর্ণ রূপ এই যে আমরা লিখলাম। কিন্তু এটার একটা সংক্ষিপ্ত রূপ আছে। সংক্ষিপ্ত রূপ কি? এটা হচ্ছে একটা স্বরেয়ার আকার সংক্ষিপ্ত রূপ। এটার সংক্ষিপ্ত রূপ এই যে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এই স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ কয়টি? ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ঠিক আছে? এই যে ১০ টি। এই ১০ টির নাম হচ্ছে কার। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? কোন বর্ণের কার নেই? স্বরের কার নেই। এই যে কার নেই। তাহলে স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি? স্বরবর্ণের পূর্ণরূপ হচ্ছে ১১ টি। এই যে ১১ টি লিখে দিলাম। ১১ টি। আর সংক্ষিপ্ত রূপ কয়টি? সংক্ষিপ্ত রূপ হচ্ছে ১০ টি। এটা হচ্ছে এগুলোকে বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। কোন বর্ণের কার নেই? স্বরে অর কার নেই। এখন আসেন এই যে যে বর্ণগুলো লিখেছি, এখানে একটা মাত্রার ব্যাপার আছে। মাত্রা। মাত্রা মানে কি? মাত্রা মানে কি বলেন তো? মাত্রা মানে হচ্ছে পরিমাণ। মাত্রা মানে হচ্ছে পরিমাণ এবং মানে ডোজ আরকি পরিমাণ। সেই পরিমাণ পূর্ণ হতে পারে, পরিমাণ না থাকতে পারে, মাত্রা না থাকতে পারে, মাত্রা অর্ধেক থাকতে পারে। যদি মাত্রা পুরোটাই থাকে তাহলে সেটাকে বলা হয় পূর্ণ মাত্রা বলে। পূর্ণমাত্রা বলে। আর যদি মাত্রা অর্ধেক থাকে তাহলে সেটিকে অর্ধমাত্রা বলে। আর যদি মাত্রা নাই থাকে তাহলে সেটিকে বলা হচ্ছে মাত্রাবিহীন, মাত্রাবিহীন। কোথায় মাত্রা নাই? এই যে নিচে যে ৪ টি বর্ণ আছে এ, ঐ, ও, ঔ এই ৪ টি হচ্ছে মাত্রাবিহীন, মাত্রা নাই। আর অর্ধমাত্রা এই যে ঋ অর্ধমাত্রা। এক আর পূর্ণমাত্রা, এই যে পূর্ণমাত্রা এগুলো হচ্ছে সবই পূর্ণমাত্রা বর্ণ। উপরে ৪ টি আর এখানে ২ টি। কয়টি হলো? ৬ টি হলো। ৬ টি। তাহলে স্বরবর্ণে পূর্ণমাত্রা হচ্ছে ৬ টি, অর্ধমাত্রা হচ্ছে ১ টি, আর মাত্রাবিহীন হচ্ছে ৪ টি। আবার ব্যঞ্জন বর্ণে যখন আমরা যাব তখন আপনাদের
পুঙ্খানুপুঙ্খ রূপে দেখব, নারী নক্ষত্র বের করে। ঠিক আছে? এবার আসেন, এখন এই যে ১১ টি বর্ণ আমরা এখানে লিখেছি, এখান থেকে একটা প্রশ্ন হয় এবং আপনারা মুখস্থ করেন। হয়তো অনেকেই জানেনও এখানে, কেউ জানতে পারেন, নাও পারেন যে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি ৭ টি। এর মধ্যে আবার ২ টো ভাগ আছে। লিখিত মৌলিক স্বরধ্বনি, অলিখিত মৌলিক স্বরধ্বনি। কিন্তু কোনগুলো লিখিত আর কোনগুলো অলিখিত সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। এবং অলিখিত মৌলিক স্বরধ্বনি কেন হলো সেটা আমরা জানি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশে 99% স্টুডেন্টই জানে না। 100% ও বলা যায় আরকি। হাজারে ২-৪ জন জানে কিনা সন্দেহ। মৌলিক স্বরধ্বনি আমরা ৭ টি বলতে পারলেও, লিখতে পারলেও মৌলিক স্বরধ্বনি খুঁজে বের করা, মৌলিক স্বরধ্বনি ফাইন্ড আউট করার যে পদ্ধতি, এই পদ্ধতিটা আমরা জানি না। এই পদ্ধতি জানলেই কিন্তু বোঝা যাবে যে মৌলিক স্বরধ্বনি কি। মৌলিক স্বরধ্বনির ক্ষেত্রে ১ম এই আমরা এখানে আমরা প্রবেশ করব। এখানে ২ টি বর্ণ আছে। আমরা এটাকে বলি কি সাধারণভাবে আমাদের জাতীয় পর্যায়ে আমরা বলি হ্রস্ব ই, দীর্ঘ ই। হ্রস্ব ই, হ্রস্ব মানে আপনারা জানেন হ্রস্ব মানে ছোট আর দীর্ঘ মানে লম্বা। তাহলে হ্রস্ব ই মানে ই হচ্ছে ছোট। আর দীর্ঘ ই মানে টা হচ্ছে লম্বা। এটাই তো এর অর্থ, সাধারণ অর্থ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার বাংলা ভাষায় বানানে পার্থক্য সৃষ্টি করে, উচ্চারণে পার্থক্য সৃষ্টি করে না। যেমন আমরা নদী বানানটি যদি নদী, এই যে নদী বানান, নদী লিখলাম। নদী বানানটি যদি আমরা হ্রস্ব ইকার দিয়ে লিখি তাহলে হবে? অশুদ্ধ হবে। নদী বানানটি আমাদের দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে, নদী, তৎসম শব্দ। তাই দীর্ঘ ই মানে হচ্ছে টা দীর্ঘ। তাই বলে কি আমরা দীর্ঘ উচ্চারণ করি? আমরা কি বলি যে নদী, আমরা কি বলি নারী, আমরা কি দীর্ঘ উচ্চারণ করছি? করছি না। নদী, নারী আরো অসংখ্য শব্দ আছে। দীর্ঘ ই, যে দীর্ঘ ইকার যেখানে থাকে সেখানে কি আমরা দীর্ঘ উচ্চারণ করি? আমরা আমরা করছি না। তার মানে হচ্ছে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার বানানে পার্থক্য সৃষ্টি করে কিন্তু উচ্চারণে পার্থক্য সৃষ্টি করে না। আবার আরেকটা কথা বলি, দেখেন এই যে এখানে আমি একটা শব্দ লিখি শিশির, তাই না? শিশির তো আপনারা জানেন শিশির মানে কি? শিশির। আমরা কি হ্রস্ব ইকার থাকার কারণে আমরা খুব দ্রুত বলার চেষ্টা করি শিশির? তা বলছি। আবার নদী মানে ওই কথাটার কাছে আমরা ফিরে যাচ্ছি যে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার বানানে পার্থক্য সৃষ্টি করে কিন্তু উচ্চারণে পার্থক্য সৃষ্টি করে না। মৌলিক স্বরধ্বনি বের করার ক্ষেত্রে উচ্চারণটাই প্রধান। ঠিক আছে? তাহলে এই যে এই দুটো মিলে আমরা যে নিয়েছি। এ কথার অর্থ এই নয় যে আমরা হ্রস্ব ই নিয়েছি। এ কথার অর্থ এই নয় যে আমরা দীর্ঘ ই নিয়েছি। এ কথার অর্থ হচ্ছে আমরা যে সাউন্ড করছি, উচ্চারণটা করছি এটা নিয়েছি। বোঝানোর জন্য দেখানো হয় যে এটা আমরা হ্রস্ব ই নিয়েছি। কিন্তু মূলত এখানে আমরা নিচ্ছি হচ্ছে নিচ্ছি। এবার আসেন, তাহলে এই দুটো মিলে আমরা একটা নিলাম। মৌলিক স্বরধ্বনি বের করার পদ্ধতি শুরু করেছি। মনে রাখবেন, আজকেই এই আমার সঙ্গে এই ক্লাসটি করে আরেকজনকে আপনি শিখাবেন। এইভাবে শেখাবেন। তাহলে সে শিখতে পারবে। আমি নলেজটা ট্রান্সফার করতে চাই। সবাই শিখতে চান, সবাই শেখান আরেকজনকে। আজকে যারা ক্লাস করছেন, যদি ছোট ভাই-বোন থাকে, ঠিক আছে? 8, 9, 10, 11, 12 এ পড়ে এরকম তাদেরকে শেখাবেন। বা টিউশন করলে সেখানে শেখাবেন। বা চর্চা করার জন্য আপনার যিনি সহপাঠী আছেন, আপনার সঙ্গে পড়াশোনা করে তাকে আপনি শেখান। তাহলে এটা আপনি আত্মস্থ করতে পারবেন। দীর্ঘদিন মনে থাকবে। হ্রস্বকার, দীর্ঘকার। এটিও উচ্চারণে পার্থক্য সৃষ্টি করে। কি এটা 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 বানানে পার্থক্য সৃষ্টি করে কিন্তু উচ্চারণে পার্থক্য সৃষ্টি করে না। যেমন ২৯, ৩৯ কিন্তু আমরা বলি না। বা ১৯ কিন্তু আমরা বলছি না। তাহলে হ্রস্বকার, দীর্ঘকার এই দুটোও কি বানানে পার্থক্য সৃষ্টি করে। উষা আমরা বলছি না, উষা বলছি। তাহলে যে শব্দগুলো
দীর্ঘকার দিয়ে লেখা আছে, দীর্ঘকার দিয়ে লেখা আছে, সেগুলো আমরা দীর্ঘ উচ্চারণ করছি না। যেন মুমূর্ষু আমরা বলছি, তা বলছি না। দীর্ঘ থাকার পরে আমরা এখানে দীর্ঘ উচ্চারণ করছি না। আবার হ্রস্ব থাকার কারণে আমরা দ্রুত উচ্চারণ করছি না। তাহলে হ্রস্বকার, দীর্ঘকার বানানে পার্থক্য সৃষ্টি করে, কিন্তু উচ্চারণে পার্থক্য সৃষ্টি করে না। এজন্য এই দুটো মিলে আমরা একটা নিলাম, বোঝানোর জন্য লিখলাম। তাই বলে যে আমরা হ্রস্ব নিয়েছি তা কিন্তু না, বা দীর্ঘ নিতে হবে তা না। এই দুটো মিলে আমরা ওইটা উ এটাকে আমরা নিয়েছি। এবার আমরা মৌলিক স্বরধ্বনি বের করার ক্ষেত্রে কে বাদ দেব। কে কেন বাদ দেব? আরে তো আবার মূলের বর্ণের মধ্যেই তো আছে। স্বরে রস্বই বা রস্বই আমার মূলের ভিতরেই তো আছে। আমি কেন এটা নেব? যেহেতু মৌলিক স্বরধ্বনি, মানে এটার ভেতর দিয়ে সব হবে। কথা কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা এখন কে বাদ দেব কোন যুক্তিতে? কে বাদ দেব স্বরেয় রস্যু। আমার মূলের মধ্যেই তো লুকিয়ে আছে। আমার মূলের মধ্যেই তো রস্যু, বা যেভাবে আমরা লিখি না কেন, মূলের মধ্যেই লুকিয়ে আছে। যে কারণে মৌলিক স্বরধ্বনি বের করার ক্ষেত্রে আমরা এ দুটোকে বাদ দেব। বাদ দিলে কি ঘটনা ঘটলো? এই এগুলো আমরা নিলাম। রি নিয়ে কথা বলি। রি। রির ১ম কথা হচ্ছে সকল ভাষাবিজ্ঞানী একমত, রি স্বরধ্বনি না। কেন স্বরধ্বনি নয়? তার যুক্তিটা কি? তার যুক্তি হচ্ছে রিটা যখন আমরা উচ্চারণ করছি তখন যোগ রি স্বরধ্বনির সাহায্য নিচ্ছে। তাহলে সেটা কেন স্বরধ্বনি হবে? তার কারণ হচ্ছে স্বরধ্বনির ডেফিনিশনেই তো আমরা শিখেছি। যে ধ্বনি উচ্চারণে অন্যের সাহায্য নেয় না, বা যে ধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রে বাধা পায় না, অ বাধা নাই। অন্যের সাহায্যও নিচ্ছে না। দুটোর সাথে মিলে গেল ডেফিনিশনে। যে কারণে এগুলো স্বরধ্বনি। কিন্তু যখন বলছি ই, এটা ব্যঞ্জনের সাথে আসছে, যেমন ক যোগে ক, খ, গ, ঘ বাধাও পাচ্ছে, আবার স্বরধ্বনির সাহায্য নিচ্ছে। আবার এখানেও রি ওরকম সাহায্য নিচ্ছে। যে কারণে এটি স্বরধ্বনি না। ক্যানসেল করে দিলাম। এখন আপনারা বললেন কেন? আরে এটা স্বরধ্বনি নয়, স্বরবর্ণ নয়। তাহলে এখানে কেন? এর মধ্যে কেন রাখা হলো? এটা তো বড়ই বিভ্রান্তি। হ্যাঁ, বড়ই বিভ্রান্তি। তার কারণ এটা ব্যঞ্জন বর্ণ। তাহলে এখানে রাখা হয়েছে কেন? এটা প্রচলিত হয়ে আসছে। প্রচলিত, প্রচলিত, প্রচলিত অনেক কিছুই তো প্রচলিত হয়ে আসছে। ঠিক আছে? আজান দিলে মাথায় কাপড় দেয়। এটাও প্রচলিত হয়ে আসছে। মাথায় কাপড় দিতে হয়। সেটা ধর্মীয় কোনো গ্রন্থে লেখা নাই। এটা প্রচলিত হয়ে আসছে। এটাও ওরকম প্রচলিত হয়ে আসছে। করে ফেলতে পারেনি। আচ্ছা, তাহলে এর প্রয়োজনীয়তা নাই। এই স্বরধ্বনি নয়। তাহলে একে ফেলে দেয়া হচ্ছে না কেন? একে ফেলে দিতে হলে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে, শিক্ষার্থীদেরকে যা বোঝানো দরকার এটা বোঝাতে পারবেন। সময় লাগবে। এখন রিকে যদি ফেলে দিই তাহলে কোন ক্ষতি আছে? না। বলবেন যে, "স্যার তাহলে মেয়ের নাম আমরা ঋণ কিভাবে লিখবো? ঋতু কিভাবে লিখবো?" রয় রস্যই তয় রস্য ঋতু লিখে দিবেন। মেয়ের নাম ঋতু, রয় রস্যই তয় রস্য ঋতু লিখবেন। সমস্যা নাই তো। ঋণ বানানটা ঋ মূর্ধন্য ঋণ, রঙিন। আপনি লিখবেন ঋণ, রয় রস্যই মূর্ধন্য ঋণ। ঠিক আছে? ঋণ। কোন সমস্যা নাই। তাহলে ঋকে আমরা বাদ দিলাম। ঋকে বাদ দিলে আমাদের কয়টি থাকছে? এই যে ১, ২ এই দুটো মিলে একটি ৩ টি, এই দুটো মিলে একটি ৪ টি, আর এই একটি ৫ টি, আর এই একটি ৬ টি। অথচ মৌলিক স্বরধ্বনি ৭ টি। আরেকটি কোথায়? মৌলিক স্বরধ্বনি ৭ টি। তাহলে আরেকটি কোথায় গেল? আরেকটি হচ্ছে ৬ টি পেলাম। আরেকটি হচ্ছে অলিখিত মৌলিক স্বরধ্বনি। অলিখিত মৌলিক স্বরধ্বনি। কি
অলিখিত মৌলিক স্বরধ্বনি। অলিখিত মৌলিক স্বরধ্বনিটা কি? কেন নিতে হয়? অলিখিত মৌলিক স্বরধ্বনি যেটা লেখা নাই। কিন্তু কেন? নেব কেন? যেমন আমরা যদি লিখি শুদ্ধ উচ্চারণ একটি, এটা শুদ্ধ উচ্চারণ। কিন্তু যখন আমরা বলি একটা, একটা, একটা আম দাও, একটা আম দাও, আমরা বলি একটা আম দাও। তাহলে সেটা সেটা কি একটা আম দাও শুদ্ধ না একটা আম দাও? একটা আম দাও। তাহলে একটা কিন্তু এই যে একটা না, এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে একটা, একটা। তার মানে এখানে একটা এ আছে, এ আছে। জয়কার লয়কার বেলা শুদ্ধ উচ্চারণ হচ্ছে বেলা। তার মানে হচ্ছে এখানে একটা আছে। এ, এটা কিন্তু আগে এভাবে লেখা হতো। এখন কিন্তু এভাবে লেখা হয় না, এভাবে লেখা হয়। এ, খেলা। হয়কার লয়াকার। এটা শুদ্ধ উচ্চারণ কি? খেলা। এখানে একটা এ আসছে। তাহলে আমরা অহরহ শুদ্ধ উচ্চারণের জন্য ব্যবহার করি। এটাই তো আমাদের ভাষার দক্ষতা। আমাদের আছে ১১ টি। তার মধ্যে বাদ দিতে হয় ৫ টি। আবার ১ টি ধার করতে হয়। কিন্তু ইংরেজিতে কোন সমস্যা নাই। এ, ই, আই, ও, ইউ। এ, এই এ, ই, আই, ও, ইউ ৫ টি। আরবিতেও কোন সমস্যা নাই। ওয়াও, আলিফ, ইয়া। আরবিতেও কোন সমস্যা নেই, ইংরেজিতেও কোন সমস্যা নেই। ওদের বাদও দিতে হয় না, ধারও করতে হয় না। বাট বাংলায় বাদও দিতে হয়, ধারও করতে হয়। এটাই আমাদের দন্য। এটা কারেকশন হওয়া উচিত জাতীয় পর্যায়ে। হবে ওদের ভবিষ্যতে হবে। যারা দেশের ভাষা বিজ্ঞানী আছেন তারা কি যে এটা জানেন না তারা জানেন। ঢাকা ইউনিভার্সিটিতে ভাষা বিজ্ঞান বিভাগ আছে। ওখানে যারা গবেষণা করেন তাদের এগুলো নখদর। এর চেয়ে ডিপলি তারা গবেষণা করেন। ঠিক আছে? কিন্তু সেটা বাংলা একাডেমি পর্যন্ত যেতে হবে। এটার আরো যুক্তি দাঁড় করাতে হবে। আরো পিএইচডি ডিগ্রি হতে হবে। বাংলা একাডেমিতে সাবমিট করলে তখন সেটা স্বীকৃতি দিলে তখন হয়তো আমরা এই একসময় চলে আসবে ৬ টি মৌলিক স্বরধ্বনির ৬ টি দেখালেই হবে। বাকিগুলো লেখা দরকার নেই। অন্যগুলোও আমরা লিখতে পারব। এনিওয়ে এই হচ্ছে মৌলিক স্বরধ্বনি ৭ টি। এই মৌলিক স্বরধ্বনি ২ প্রকার লিখিত, অলিখিত। লিখিত মৌলিক স্বরধ্বনি ৬ টি, অলিখিত মৌলিক স্বরধ্বনি হচ্ছে ১ টি। ঠিক আছে? আমরা আরো এখানে অনেক কথা আছে। যৌগিক বর্ণ আছে, ও যৌগিক বর্ণ আছে। এটা বিশ্লেষণ করলে আপনারা বুঝবেন। হরে সেখানে যৌগিক দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? এখন আমরা প্রবেশ করব হচ্ছে ব্যঞ্জন বর্ণ। লিখবেন না সবাই? খাতা কলম আছে? খাতা কলম আছে? হ্যাঁ। আপনারা যারা ঈদের আগে ভর্তি হতে চাচ্ছেন একটু অনেক আগে আপনারা অংশগ্রহণ করেছেন এই ক্লাসে। আ ঈদের আগে যদি একটা এই যে হটলাইন দেওয়া আছে, এখানে নির্দিষ্ট কিছু ভর্তি নিবে। সবাইকে সুযোগ দিবে কিনা আমি জানি না। তবে ঈদের আগে একটা বিশেষ ছাড়ে কিন্তু ভর্তি চলছে। ফাউন্ডেশন কোর্সে সব রকম কোর্সেই ভর্তি চলছে। যদি আপনি শুধু প্রিলির জন্য ভর্তি হতে পারেন, শুধু রিটেন এর জন্য আ ব রিটেন কোর্স করতে পারেন অথবা প্রিলি, রিটেন, ভাইবা মিলিয়ে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারেন। ১০ম থেকে ১৮তম গ্রেডের জবের জন্য এখানে আপনি ভর্তি হতে পারেন। ঈদের আগ পর্যন্ত অর্থাৎ ১৭ তারিখ পর্যন্ত। আজকে ১১ তারিখ। ১১, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ এই যে ১ সপ্তাহ আছে। এই ১ সপ্তাহের মধ্যে আপনি একটা বিশেষ একটা ছাড় চলছে। স্পেশাল ডিসকাউন্ট চলছে। আপনারা দ্রুত এই যে এখানে একটা হটলাইন আছে এখানে দ্রুত যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করে নিতে পারবেন। ঠিক আছে? যদি আপনি ফার্মগেট এরিয়ায় থাকেন তাহলে এখানে কোচিং করতে পারবেন বা মিরপুরে করতে পারবেন। আরো আমাদের যেখানে শাখা আছে সেখানে আপনি করতে পারবেন। ঠিক আছে? যারা মিরপুর অঞ্চলে থাকেন ওখানে করতে পারবেন। ফার্মগেট করতে পারবেন। প্রায় সব জায়গাতেই সারা বাংলাদেশে শাখা রয়েছে। সেসব জায়গায় আপনারা ভর্তি কমপ্লিট করতে পারবেন। আর এই যে সুবাস্তু টাওয়ার ফার্মগেট থেকে কথা বলছি। এখানে হেড অফিস, কর্পোরেট অফিস, হেড অফিস এখান থেকে এখানে যদি আপনি ভর্তি হতে চান তাহলে তো এখানে চলে আসবেন সুবাস্তু টাওয়ার, মা ফার্মেসির উপরে দোতলায় এখানে এসে
আ আসতে পারবেন। আর নম্বর তো আছেই এখানে কথা বলতে। ঠিক আছে? ক্লাস শেষে সবাই কথা বলেন। নম্বরটা রেখে লিখে রাখেন। ক্লাস শেষ হওয়ার সঙ্গে, সঙ্গে আপনারা ফোন করবেন। ঠিক আছে? ওকে। ক্লাস কিন্তু আমি কন্টিনিউ করছি। ক্লাস থেকে বেরিয়ে গেলেই কিন্তু এই ক্লাসের আ আ আপনার যে আউটপুটটা সেটা কিন্তু আপনি আর পাবেন না। ঠিক আছে? এখন সবাই লেখেন। ব্যঞ্জন বর্ণগুলো লেখেন। অন্তত ১ ঘন্টা তো আমি এই ক্লাসটি কন্টিনিউ করব। কতক্ষণ গিয়েছে জানি না। লেখেন। ব্যঞ্জন বর্ণগুলো খাতার মধ্যে লেখেন। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্তন্য ন, প, ফ, ব, ভ, ম, অন্তঃস্থ জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব হ, রবিন্দ্র র, বিন্দু র, অন্তঃস্থ খণ্ডত্ব অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ঠিক আছে? বিসর্গ, চন্দ্রবিন্দু। এই যে এখানে বর্ণগুলো লিখেছি। তো এখানে তো মাত্রার স্বরবর্ণে কিন্তু আপনাদের মাত্রা দেখিয়েছি। কিন্তু এখানে মাত্রার বিষয়টা স্বরবর্ণে স্বরবর্ণে মাত্রা ছিল হচ্ছে এই যে এখানে আপনাদের দেখায় মাত্রা ছিল কি? আ এখানে লেখেন ও আপনাদের তো লেখাই আছে খাতার মধ্যে। আমি একটু আরেকটু দেখাই। পূর্ণমাত্রা, এই যে পূর্ণমাত্রা, ২ নম্বর হচ্ছে অর্ধমাত্রা। এখানে কি, কি আছে সেটা দেখাবো। আর ৩ হচ্ছে মাত্রাবিহীন। এই যে মাত্রাবিহীন। ঠিক আছে? তাহলে পূর্ণমাত্রা। অর্ধমাত্রার বর্ণ, ওখানে মাত্রাবিহীন বর্ণ আমরা স্বরবর্ণে মাত্রাবিহীন বর্ণ কয়টি পেয়েছিলাম? এ, ও, এ, ঐ, ও ৪ টি পেয়েছিলাম। আর এখানে মাত্রাবিহীন বর্ণ কয়টি দেখেন তো? এখানে মাত্রাবিহীন বর্ণ হচ্ছে ২ টি আর নিচে হচ্ছে ৪ টি। ২, ৪ আর ২ কত? ৬ হয়। ৬ টি। তাহলে ৬, ৪ আর ৬ কত? ১০ হচ্ছে। এই ১০ টি, ১০ টি। আচ্ছা। ক, খ, গ, ঘ, ঙ এই লাইনে কয়টি অর্ধমাত্রা বর্ণ আছে? ২ টি। চ, ছ বর্গীয় জ, ঝ, ই, চ, ছ বর্গীয় জ, ঝ, ঞ এই লাইনে অর্ধমাত্রার বর্ণ কয়টি আছে বলেন তো? চ, ছ বর্গীয় জ, ঝ, ঞ আপনারা বলেন সবাই। আপনার তো ক, খ, গ, ঘ, ঙ এই লাইনে ২ টি অর্ধমাত্রার বর্ণ আছে। তাই না? কিন্তু এই লাইনে ২য় লাইনে অর্ধমাত্রার বর্ণ কয়টি আছে? বলেন। প্লিজ বলেন। ৩০ সেকেন্ড সময় দিলাম লিখে নেন। যে ২য় লাইনে চ, ছ বর্গীয় জ, ঝ, ঞ এই লাইনে অর্ধমাত্রার বর্ণ আছে কিনা? যদি থাকে তাহলে কয়টি? যদি থাকে তাহলে কয়টি সেটা? আসলে এই লাইনে কোন অর্ধমাত্রার বর্ণ নেই। আমরা অনেকেই ঝ কে অর্ধমাত্রার বর্ণ মনে করি। এই লাইনে অর্ধমাত্রার বর্ণ নেই। তাহলে অর্ধমাত্রা বর্ণ ১, ২ এ লাইনে নেই। এই একটি ৩ টি, ৩ টি, এই একটি ৪ টি, ৪ টি আর এই একটি ৫ টি, ৫ টি ৬ টি, ৬ টি, ৬ টি, ৬ টি, ৬ টি, এই একটি ৭ টি। তাহলে ওখানে ছিল হচ্ছে একটি অর্ধমাত্রা বর্ণ, একটি আর এখানে হলো হচ্ছে ৭ টি। তাই না? তাহলে মোট কতটি হলো? ৮ টি। অর্ধমাত্রা বর্ণ ৮ টি। আর পূর্ণমাত্রার বর্ণ ওখানে ছিল হচ্ছে স্বরীয়, স্বরিয়া, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ ৬ টি ছিল। ৬ টি আর এখানে আছে হচ্ছে ২৬ টি। ২৬ টি। এই হচ্ছে ৩২ টি। ৩২ আর ৪০, ৪০ আর ১০ এ ৫০। তাহলে এখন যদি প্রশ্ন হয় যে স্বরবর্ণে পূর্ণমাত্রা বর্ণ কয়টি? ৬ টি। ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা বর্ণ কয়টি? ২৬ টি। মোট পূর্ণমাত্রা বর্ণ কয়টি? ৩২ টি। স্বরবর্ণে অর্ধমাত্রা বর্ণ কয়টি? ১ টি। ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা বর্ণ কয়টি? ৭ টি। মোট অর্ধমাত্রা বর্ণ কয়টি? ৮ টি। স্বর স্বরবর্ণে মাত্রাবিহীন বর্ণ কয়টি? ৪ টি। ব্যঞ্জন বর্ণে কয়টি? ৬ টি। মোট কয়টি মাত্রাবিহীন বর্ণ? ১০ টি। একদম টনটনা ধারণা থাকতে হবে। ঠিক আছে? এই হচ্ছে মাত্রা সংক্রান্ত বিষয়। এবার আসেন মাত্রা নিয়ে আর কোন সমস্যা আশা করি আপনাদের থাকলো না। এবার ক, খ, গ, ঘ, ঙ এই যে
এটার কিন্তু একটা নাম আছে। এটার নাম আছে। এটা হচ্ছে ক বর্গ। ঠিক আছে? ক বর্গ। এটার নাম হচ্ছে চ বর্গ। এটার নাম কি? ট বর্গ। এটার নাম কি? ত বর্গ। এটার নাম কি? এটা হচ্ছে ক ক বর্গ। ঠিক আছে? ক বর্গ। তাহলে বর্গ মোট কয়টি? ৫ টি। এটা কিন্তু একটা পরীক্ষায় আসছে। পরবর্তী অনেক পরীক্ষাতেই আসছে। এটিও একটা পরীক্ষায় ১ম আসে, তারপর অনেকগুলো পরীক্ষাতে আসছে যে মোট বর্গ কয়টি? বর্গ হচ্ছে ৫ টি। কিন্তু উচ্চারণগত দিক থেকে ক, খ, গ, ঘ, ঙ এগুলোকে বলা হচ্ছে কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি। চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ এগুলোকে বলা হচ্ছে তালব্য ধ্বনি। কি ধ্বনি? তালব্য ধ্বনি। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য এগুলোকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। ত, থ, দ, ধ দন্তান্ন এগুলোকে বলা হয় দন্তধ্বনি। ঠিক আছে? আর প, ফ, ব, ভ, ম এগুলোকে বলা হয় ওষ্ঠধ্বনি। ওষ্ঠ মানে হচ্ছে ওষ্ঠ মানে হচ্ছে কি? ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। ঠোঁট দিয়ে উচ্চারিত হয়। তাহলে এই যে ক থেকে ম পর্যন্ত ২৫ টি বর্ণ আছে। এগুলোকে বলা হয় স্পষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি। স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি বলা হয়। ক থেকে ম পর্যন্ত। এই ক থেকে ম পর্যন্ত ২৫ টি ধ্বনিকে ২ ভাগে ভাগ করা হয়ে থাকে। ২ ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ঘোষ আর এপাশে আছে হচ্ছে অঘোষ। অঘোষ। অর্থাৎ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি? সরি। এই পানি দাও তো, পানি দাও তো। পানি দাও তো। হ্যাঁ, পানি দাও। খুব তাড়াতাড়ি পানি দাও। খুব অসুবিধা হচ্ছে হঠাৎ করে। রোজার সাথে, সাথে ক্লাস নিচ্ছি তো। খুব তাড়াতাড়ি আমাকে পানি দাও। দাও, 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 তাড়াতাড়ি দাও। এটা ভালো পানি? আখের রস পাওয়া যায়? এখানে? আচ্ছা। এসি, এসি ছাড়ো তো। আখের রস নাই? হঠাৎ করে খারাপ লাগছে। সরি। হ্যাঁ? হ্যাঁ, পানি দাও, পানি দাও। আর এই যে এই পাশে এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র অনুরণিত হয় সেগুলো ঘোষ। আর অনুরণিত না হলে সেগুলো হচ্ছে অঘোষ। আর এই যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য বেশি থাকে তাকে বলা হয় হচ্ছে তাকে বলা হয় অল্প প্রাণ। আর বাতাসের আধিক্য কম থাকলে সেটি হয় হচ্ছে অল্প প্রাণ। বাতাসের আধিক্য যদি কম থাকে, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য কম থাকে তাকে স্বল্প প্রাণ বা অল্প প্রাণ ধ্বনি বলে। আর যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন এই লাইনটার নাম হলো আমরা ১, এই লাইন ২, এটা হচ্ছে ৩, এটা হচ্ছে ৪। ১ আর ৩ এইগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এগুলো হচ্ছে অল্প প্রাণ। আর ২ আর হচ্ছে ৪। এই যে ২ আর ৪ এগুলো হচ্ছে মহাপ্রাণ। খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, ড, ঢ, ভ এগুলো হচ্ছে মহাপ্রাণ। আর অল্প প্রাণ হচ্ছে ক, চ, ট, ত, প, ক, জ, ড, দ, ব। এগুলো কি? এগুলো হচ্ছে অল্প প্রাণ। ঠিক আছে? আর নাসিক্য বর্ণ যদি আমরা বলি, তাহলে ৫ টি বলবো আমরা সাধারণভাবে। নাসিক্য বর্ণ ৫ টি। কিন্তু ধ্বনি যদি বলি, তাহলে এই দুটো মিলে হচ্ছে ১ টি, এই দুটো মিলে ১ টি, আর এই ১ টি ৩ টি। তার কারণ এটা সেম জায়গা থেকে উচ্চারিত হয়। এই দুটো সেম জায়গা থেকে উচ্চারিত হয়। এটি একটু ভিন্ন জায়গা থেকে উচ্চারিত হয়। এই দুটি সেম জায়গা থেকে উচ্চারিত হয়। ঠিক আছে? একই জায়গা থেকে উচ্চারিত হয়। আবার এই দুটি যে জায়গা থেকে উচ্চারিত হয়, এই দুটি সে জায়গা থেকে উচ্চারিত হয় না।
তবে এ দুটি একই জায়গা থেকে উচ্চারিত হয়। একই জায়গা থেকে উচ্চারিত হলেও এ দুটি যেখান থেকে উচ্চারিত হচ্ছে, এটি সেখান থেকে উচ্চারিত হচ্ছে না। আবার এটি যেখান থেকে উচ্চারিত হচ্ছে, এ দুটি সেখান থেকে উচ্চারিত হচ্ছে না। যেমন যখন আমরা উচ্চারণ করছি, তখন এটা নাসিক্য ধ্বনি, নাক দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে, বাট এটা ঠোঁটের সাহায্য নেয়। আর মূর্ধন্য দন্তন্য, মূর্ধন্য দন্তন্য এটা জিহ্বা দন্তে স্পর্শ করে বা মূর্ধায় স্পর্শ করে দন্তন্য মূর্ধায় স্পর্শ করে উচ্চারিত হয়। যে কারণে এই দুটো এক আর এই দুটো এক। এইভাবে আমরা যদি বলি ওই নাসিক্য ধ্বনি কয়টি? তাহলে ৩ টি হবে। ঠিক আছে? নাসিক্য ধ্বনি ৩ টি হবে আর নাসিক্য বর্ণ হবে ৫ টি। আজকের এই ক্লাসটিটি বা আচ্ছা। আজকের এই ক্লাসটির টাইম ছিল ১ ঘন্টা। আ এখানে ক্লাস শেষ করছি। আপনাদের আবারও বলছি, আপনারা যারা আ ভর্তি হতে চান, আ এই ঈদের আগে, ঈদ উপলক্ষে, ঈদুল ফিতর উপলক্ষে একটা বিশাল ছাড় রয়েছে। আ স্পেশাল একটা ছাড় রয়েছে। এই ছাড়ে যারা ভর্তি হতে চাচ্ছেন, এখানে যে যে নম্বরটা দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করেন। তো বিশেষ ছাড়ে আপনারা ভর্তি হতে পারবেন। ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারবেন বা ১০ম থেকে ১৮তম গ্রেডের যেকোনো জবের জন্য আপনারা ভর্তি হতে পারবেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আবারও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমার খুব খারাপ লাগছিল। খুব খারাপ লাগছিল।